সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে যে কোনো মুহূর্তে। সেনাবাহিনী এই ধরনের চক্রান্তের সাথে জড়িত হয়ে নতুন করে বাংলাদেশে আবার তারাই রাষ্ট্র ক্ষমতা নিবেন। মুহূর্তেই সারা বাংলাদেশের পরিস্থিতি কিন্তু বদলে যাবে, গৃহ যুদ্ধ লেগে যাবে, শক্তিশালী অথবা কতটা ভয়ঙ্কর সেটা আবারও কিন্তু প্রমাণ হয়ে যাবে। এদিকে দেশের রাজনৈতিক পরিস্থিতি আবারও অস্বাভাবিক হয়েছে। সেনাপ্রধানের কঠিন সিদ্ধান্তে অবাক করা কাণ্ড হচ্ছে। সারা দেশেই গৃহযুদ্ধের পরিস্থিতি, ডক্টর ইউনূসের উপর ভয়ঙ্কর প্রভাব পড়ে। কি হবে এখন দেশের? শেখ হাসিনা ও বিএনপি দলের কপাল খুলেছে। বাংলাদেশের সেনাবাহিনী নাকি বিপুল শক্তিশালী, তারা ভারতীয় সেনাবাহিনীকে মুহূর্তের জবাব দিতে তৈরি, তারা সবসময় ওয়ার রেডি থাকে। শুধু ইউনূস সেনাবাহিনীর এক অনুষ্ঠানে গিয়ে সেনাকে তৈরি রাখার কথা বলছেন। তবে পাল্টা আওয়ামী লীগও এবার পথে নামছে, তারাও এবার একটা প্রতিরোধের রাস্তায় যাচ্ছে। এখানে দেখুন দর্শক, তারা কিভাবে এক প্রকার ঝামেলা করতেছে দেশের মধ্যে, সারা দেশেই এইসব চলছে এবং গৃহযুদ্ধের মতো আপনারা সবকিছু দেখতে পারবেন যে সেনাবাহিনীর এই আদেশের পরে কি হচ্ছে। এইসব কেউ বাঁচাতে আসবে, এই ইউনূস জামাত শিবিরকে কেউ বাঁচাতে আসবে। আওয়ামী লীগের ভূমিধস জয় হবে, রেকর্ড জয় হবে। শেখ হাসিনা আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে গণ্য হবে। ডক্টর কর্মাকে আমি খোলা চ্যালেঞ্জ দিলাম, খোলা চ্যালেঞ্জ। আমি যে এই ব্যাখ্যা তোমাকে দিলাম, তুমি যে এই ব্যাখ্যা দিয়েছো, আমার এই ব্যাখ্যাকে খণ্ডন করে দেখ। একটি স্বৈর শাসক যাওয়ার পরে আরেকটি স্বৈর শাসক কখনো মাঠে গেড়ে বসতে পারে না, এটাই হচ্ছে বাস্তবতা। তো ফ্যাসিবাদের চূড়ান্ত পর্যায়ের শাসক ছিলেন শেখ হাসিনা। সেনাবাহিনীর ভিতরে এই আশাটা নেই যে শেখ হাসিনা যখন খারাপ, আরো কেউ এই খারাপ পথে যুক্ত হয়ে তাদেরকে কলঙ্কিত করবে না, মোটেও তারা করবে না। যেই পরিস্থিতিতে সেনাবাহিনী দায়িত্ব নিয়ে শেখ হাসিনাকে যে কোনো মতে ধরতে উঠে পড়ে লেগেছে ইউনূস সরকার। দিল্লির মুখাপেক্ষী ঢাকা, তাকে বিচারের কাঠগড়ায় তুলতে মরিয়া ইউনূস সরকার। বাংলাদেশ তোমার, এটা তোমার পার্শ্ববর্তী দেশ। এই দেশ 100 বছর যাবত তুমি এটা নিয়ে গবেষণা করতেছো। এই দেশের ভিতরে কেমনে রাজনীতি হবে, কে চেয়ারে বসবে, কে চেয়ারের থেকে উঠা যাবে, সবই তো তুমি ঠিক করো। হ্যাঁ, সবকিছু এক জায়গা থেকেই ঠিক হয়। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, দর্শক শ্রোতা, দেশের মধ্যে নতুন নতুন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হচ্ছে। এইগুলা দেখে সাধারণ মানুষরাও ভয়ঙ্কর রূপ নিয়ে কেঁপেছে। এক প্রকার গৃহযুদ্ধের পরিস্থিতি। আর এইসব বিষয়ে সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে নিয়েও অনেক কথা উঠতেছে। দর্শক শ্রোতা, এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই। সবকিছুই আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকলি তুলে ধরবো। ভিডিওটা কিছুটা লং হবে, কিন্তু অনেক তথ্য জানতে পারবেন। সর্বশেষ দেশের পরিস্থিতি, মানুষজন রাজপথের মধ্যে কি করতেছে এবং এই গৃহযুদ্ধটি হয়ে কি কি হচ্ছে সব দেখতে পারবেন। আসুন দর্শক, আপনাদের জন্য আমি যেই নিউজগুলো রেডি করেছি সেইগুলো আগে দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করি সেনাবাহিনীকে নিয়ে, সেনাপ্রধানকে নিয়ে, অন্যদিকে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটগুলোকে নিয়ে। আমি জোর গলায় বারবার বলেছিলাম, বাংলাদেশের সেনাবাহিনীর জন্য রাষ্ট্র ক্ষমতা নেয়ার মুখ্যম সময় ছিল 5ই আগস্ট। 5ই আগস্টের সেই বিপ্লবের সময় যখন সেনাবাহিনী ছাত্র জনতার পাশে এসে দাঁড়িয়েছে, নির্দ্বিধায় জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব বারবার বলে বেড়াচ্ছে যে সেনাবাহিনীর কোনো অভিলাষ ইচ্ছা নেই রাষ্ট্র ক্ষমতা নেয়ার, কিংবা সেনাবাহিনী এই ধরনের কাজে জড়াবে না। সেনাবাহিনী শুধুমাত্র রাষ্ট্রের নিয়োজিত দায়িত্বটুকুই পালন করবে, দেশের মানুষের জন্য, রাষ্ট্রের জন্য এবং বাংলাদেশকে সুন্দরভাবে গঠন করার জন্য। তার এই আশ্বাস বাংলাদেশের জনগণ বিশ্বাস করেছে, ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করেছি। আমি বারবার বলেছি, তিনি আমার দেয়া নিয়োগপ্রাপ্ত কোনো ব্যক্তি নয়, সেটা সঠিক। তিনি শেখ হাসিনার হাত থেকে নিয়োগপ্রাপ্ত, এটা বাস্তবতা। কিন্তু শেখ হাসিনার হাত থেকে নিয়োগপ্রাপ্ত বাংলাদেশে গত 16 বছরে বহু সেনাপ্রধান এসেছেন, কিন্তু কেউ আমার এই বাংলাদেশের স্বাধীনতার বিপ্লবের সাথী হয়ে থাকতে পারেনি। বহুবার আমরা চেষ্টা করেছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, বিজয় আমাদের হয়নি। ছাত্র জনতার বিপ্লবকে সহযোগিতা করতে যেই সেনাবাহিনী এবার 5ই আগস্টে সাহায্য করেছে, আমি তাদেরকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা এবং স্যালুট। আজও সেনাবাহিনীর এই উচ্চবিলাস নেই যে তারা কোনো ষড়যন্ত্র করবে, এটা আমার বিশ্বাসের জায়গা থেকে বলছি। যদি এর ব্যতিক্রম কিছু ঘটে তাহলে সেটা হয়তো আমার বিশ্বাসের জায়গাটা ভিন্নতে রূপান্তরিত হতে পারে। কিন্তু আজ অবধি আমি যতটুকু বুঝছি, সেনাবাহিনী বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা নিবে না। অনেকগুলো কারণে নিবে না। প্রথম কারণ হচ্ছে বাংলাদেশের সেই পরিস্থিতি নেই। বাংলাদেশের সেনাবাহিনী
কর্তৃক যদি এই দেশকে কোনোভাবে তারা নেয়, তাহলে বাংলাদেশের এখন যে সামষ্টিক সমস্যা রয়েছে, 16 বছরের যে দুর্নীতি, দুষ্কৃতি, অন্যায়, অত্যাচার করে দেশকে যে এক কঠিন পরিস্থিতির মধ্যে শেখ হাসিনা রেখে গিয়েছেন, সেটাকে রিকভারি দিতে গিয়ে সেনাবাহিনীর কোনো ফায়দা নেই, লাভের চাইতে লস বেশি। বরং সেনাবাহিনী এখন রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়ে তারা তাদের পরিবার পরিজন সহ সবাই মিলে অন্তত আমাদের চাইতে একটু হলেও ভালো সময় কাটানোর সুযোগ পাচ্ছে। হয়তো সাধারণ জনগণ একটু কষ্ট বেশি উপভোগ করছে, কারণ সাধারণ জনগণের উপরেই অত্যাচারটা শেখ হাসিনা বেশি করেছে। দ্বিতীয় কারণ হচ্ছে এই সেনাবাহিনী আজকের এই বাংলাদেশের বর্তমান ছাত্র জনতার অবস্থান সম্পর্কে জানেন। তারা জানেন যে ছাত্র জনতা যে কারণে শেখ হাসিনাকে বিদায় নিয়েছে, একটি স্বৈরশাসক যাওয়ার পরে আরেকটি স্বৈরশাসক কখনো মাঠে গেড়ে বসতে পারে না, এটাই হচ্ছে বাস্তবতা। তো ফ্যাসিবাদের চূড়ান্ত পর্যায়ের শাসক ছিলেন শেখ হাসিনা। সেনাবাহিনীর ভিতরে এই আশাটা নেই যে শেখ হাসিনা যখন খারাপ, আরো কেউ এই খারাপ পথে যুক্ত হয়ে তাদেরকে কলঙ্কিত করবে না, মোটেও তারা করবে না। তারা যদি বাংলাদেশের এমন কোনো পরিস্থিতি হতো যেই পরিস্থিতিতে সেনাবাহিনী দায়িত্ব নিয়ে তারপরে তারা সেই দেশটাকে সুন্দরভাবে গঠন করতে পারত, দেশি বিদেশি সমর্থন থাকতো, তাহলে হয়তো ভিন্ন হিসাব। কিন্তু আমার বিশ্বাস বাংলাদেশের সেনাবাহিনী সেই কাজটি আর করতে চায় না। বাংলাদেশের সেনাবাহিনীকে গতকালকের যখন বিশেষ করে আমাদের এই জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে ছাত্র জনতা যখন সারা বাংলাদেশের আওয়ামী লীগের সকল লেসপেন্সার এবং দোসরদের বিভিন্ন আস্তানা, যে আস্তানাগুলো গড়ে তোলা হয়েছে অবৈধ টাকা পয়সার বিনিময়ে, যে আস্তানাগুলার ভিতরে তারা বসে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, সেই সময় থেকে ছাত্র জনতা এই আস্তানাগুলোর বিরুদ্ধে লড়ে গিয়েছে। শেখ হাসিনা যখন বলেছে বাংলাদেশে আবার তিনি ফেরত আসতে পারেন, বাংলাদেশে তিনি আবার ফেরত আসবেন, বাংলাদেশের ছাত্র জনতার উদ্দেশ্যে আবার তিনি ভাষণ দিতে চান এবং তিনি 2000 মানুষ হত্যার পরেও ভাষণ দিবেন, তখন ছাত্র জনতা মনে করেছে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব রাখা ঠিক হবে না। ওদেরকে যদি বাড়তে দেওয়া হয় তাহলে দেশের স্বাধীনতা থাকবে না। যখনই ছাত্র জনতা এই আওয়ামী লীগের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করেছে, যে বুলরেজার কর্মসূচি, এই বুলরেজার কর্মসূচিতে 32 নম্বর ভেনিশ হয়ে গিয়েছে। আওয়ামী লীগের বড় বড় নেতাদের বিভিন্ন অট্টালিকা, অবৈধ পথে ইনকাম করা জায়গাগুলো ভেনিশ হয়ে গিয়েছে এবং এই আন্দোলন আগামীতেও চলবে। তখনই একদল মানুষ পিছন থেকে বলছে এই কাজ করলে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিবে, এই কাজ করলে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিবে। কেন রে ভাই? আওয়ামী লীগের দুর্নীতি, দুষ্কৃতি, অন্যায়, অত্যাচার, তাদের বাড়িঘর, তারা যে জায়গাগুলোতে অত্যাচার করেছে, যাদের উপরে যারা জুলুম করেছে, যারা খুন করেছে, তাদেরকে আপনি যদি দমন করেন, তার বিপরীতে সেনাবাহিনী এসে দেশপ্রেমিক মানুষদের বিপক্ষে দাঁড়াবে, এটা ভাবলেন কেন? এটা গুজব, এটা মিথ্যাচার, এটা হচ্ছে আওয়ামী লীগের এক ধরনের প্রীত। যারা আওয়ামী লীগকে ভালোবাসে তারা এই ভয় দিয়ে জনগণকে ভিন্ন জায়গায় রাখতে চায়। আমি গতকালকে থেকে স্পষ্ট করে বলেছি, আমাদের এই আন্দোলন সংগ্রামের কোনো কিছুই সাধারণ জনগণের উপরে চাপিয়ে দেয়া যাবে না। এই আন্দোলন কোনো সাধারণ আওয়ামী লীগের কর্মীর উপরেও নয়। এই আন্দোলন কোনো ধরনের যারা নিষ্পাপ, যারা নিরিবিলি টাইপের মানুষ, যারা দেশের জন্য কথা বলে, দেশের বিরুদ্ধে নয়, তাদের জন্য নয়। এই আন্দোলন হচ্ছে চিহ্নিত সন্ত্রাস, চাঁদাবাজ, গডফাদার, যারা বাংলাদেশকে ধ্বংস করেছে, যেই শেখ হাসিনার যারা লেসপেন্সার রয়েছে, দোসর রয়েছে, তাদের বিরুদ্ধে। অতএব শেখ হাসিনাকে যারা তাড়াতে ভয় পান, তারাই সেনাবাহিনীর কথা বারবার সামনে নিয়ে আসেন। শেখ হাসিনাকে তাড়াবেন, এটা হচ্ছে আমাদের সকলের দায়িত্ব। ওই 5ই আগস্ট সংগঠিত হতো না যদি আমাদের এই ছাত্র ভাইয়েরা ভয়কে জয় না করতে পারতেন। আপনারা বহুবার মিথ্যাচার করে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনকে ভিন্ন দিকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। এটা করলে সেটা হবে, ওটা করলে এটা হবে, এটা করলে গণতন্ত্র থাকবে না, এর চেয়ে কঠিন পরিস্থিতি হবে। এগুলো মূলত আওয়ামী লীগের ন্যারেটিভ। আওয়ামী লীগ এগুলো সৃষ্টি করে দীর্ঘ প্রায় 16 বছর পর্যন্ত বাংলার মানুষের উপরে জুলুম করেছে। বাংলাদেশে এই ন্যারেটিভ আর খাওয়ানো যাবে না। সেনাবাহিনী বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যেতে পারবে না, কোনোদিন জনগণ সেটা মেনে নিবে না। আমরা তাদেরকে স্যালুট করি, সম্মান জানাই। হ্যাঁ, সেনাবাহিনী জনতার কাতারে এসে দাঁড়িয়ে আমাদের সাথে ভূমিকা পালন করুক, সেটা জনগণ চায়।
কিন্তু তা যদি নাও করে তারা চুপচাপ থাকবে, সেটাই জনগণ চায়। কিন্তু জনগণ এর বাহিরে অন্য কিছু চায় না। অতএব সেনাবাহিনীকে কেউ বিতর্কিত করতে চেষ্টা করবেন না, সেনাবাহিনীর নামে মিথ্যাচার রটাবেন না, সেনাবাহিনীকে ব্যবহার করে আওয়ামী লীগের সুবিধা আদায় করার চেষ্টা করবেন না। আমাদের এই আন্দোলন চলবে। আপনি কি চান না যে বাংলাদেশে শেখ হাসিনার সকল অবৈধ স্থাপত্য ধ্বংস হোক? আপনি কি চান না শেখ হাসিনার সকল অন্যায় অত্যাচার জুলুম করা, টাকায় লোপাট করা সেই সকল ধর্ষকদের, যে সকল জায়গায় আমার দেশের মানুষদেরকে বিভিন্নভাবে অত্যাচার করেছে, সেগুলোর দমন হোক? আপনি কি চান না যে বাংলাদেশের আজকের শেখ হাসিনা যে ভাবে হুমকি ধামকি দিয়ে এই সরকারকে ধ্বংস করতে চায়, এই সরকারকে আপনি কি শক্তিশালী করতে চান না? শেখ হাসিনার বিপরীতে আমাদের আন্দোলন হচ্ছে শুধুমাত্র শেখ হাসিনার মতো হুমকি ধামকি দেওয়া ব্যক্তিদের জন্যই। অতএব ওই সকল দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের জন্য কেউ মায়াকান্না দেখাবেন না। বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করে বললাম, সেনা শাসন আসবে না, সেনাবাহিনী শাসন নিবে না। এই মুহূর্তের প্রেক্ষাপট বিবেচনায় আমি বলছি, নিবে না। তবে দেশবাসীকেও সতর্ক থাকতে হবে। অনাহুত কোনো ধরনের ছোটখাটো যেই সকল জায়গায় মানুষ শান্তিতে থাকতে চায়, সেই সকল জায়গায় কোনো ধরনের অশান্তি সৃষ্টি করা যাবে না। সাংবাদিক, সংবাদপত্র, বিভিন্ন পেশার, ইউটিউব, অনলাইন ক্রিয়েটর যারা যেখানে আছে স্বাধীনভাবে মত প্রকাশ করে, তাদেরকে বাধা প্রদান করা যাবে না। নায়ক, নায়িকা, শিল্পী, সাহিত্যিক, তাদের কার্যক্রম স্বাধীন মতো চলবে। আলেম ওলামা, অন্যান্য সকল রাজনৈতিক কার্যক্রম স্বাধীনভাবে চলবে। শুধু আমাদের যুদ্ধটা চলবে শেখ হাসিনা, শেখ হাসিনার বিরুদ্ধে এবং হাসিনার দোসরদের বিরুদ্ধে। অতএব যারা মায়া কান্না করতে আসবেন হাসিনার জন্য, মনে রাখবেন আপনারা হাসিনার দোসর এবং আপনারা আওয়ামী লীগেরই লোক। শুধু এখন মায়া কান্না করে সুশীল সাজার চেষ্টা করবেন। এই বাংলাদেশে আর কোনো সুশীল সাজার চেষ্টা করে লাভ হবে না। আপনারাই বলতেন আন্দোলন কাহাকে বলে, দেখিয়ে দাও। জনগণের সম্পৃক্ততা আছে কিনা দেখিয়ে দাও। জনগণ দেখিয়ে দিয়েছে। 5ই আগস্টের পরে 6 মাস অতিবাহিত হওয়ার পরে 5ই ফেব্রুয়ারিও হাজার হাজার জনতা রাস্তায় নেমে 32 নম্বরকে ঘুরিয়ে দিতে পারে। এটা একমাত্র সৎসাহসী বাংলার দামাল ছেলেরাই পারে। অতএব এই দামাল ছেলেদেরকে যারাই ধ্বংস করতে যাবে, ধ্বংস করতে চাইবে, তারাই ধ্বংস হবে। এই বাংলাদেশে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ থাকব। আমাদের দেশের সেনাবাহিনী আমাদের সম্মানিত, আমাদের দেশের অন্যান্য বাহিনী আমাদের সম্মানিত, আমাদের দেশের বাংলাদেশের সরকার এবং এই বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার সহ যারাই আছেন, তাদেরকে আমাদের শক্তিশালী করে গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে। হীনমন্যতায় ভুগবেন না। আমরা এখন যা করছি এটা আমাদের 5 তারিখের আগেই করে দেওয়া উচিত ছিল। বাংলাদেশের সেনাবাহিনী নাকি বিপুল শক্তিশালী, তারা ভারতীয় সেনাবাহিনীকে মুহূর্তের জবাব দিতে তৈরি, তারা সবসময় ওয়ার রেডি থাকে। বাংলাদেশ বর্ডার গার্ড ভারত বাংলাদেশ সীমান্তে সর্ষের ক্ষেতের মধ্যে বাংকার তৈরি করছে। শুধু ইউনূস সেনাবাহিনীর এক অনুষ্ঠানে গিয়ে সেনাকে তৈরি রাখার কথা বলছেন। বাংলাদেশের সেনাকর্তারা পাকিস্তানে চলে গিয়ে পাকিস্তানের সেনাকর্তাদের সঙ্গে বৈঠক করছেন। পাকিস্তান থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমান কিনবেন। করাচিতে পাকিস্তানের নৌবাহিনী, বাংলাদেশের নৌবাহিনী যৌথ মহড়া দিচ্ছে। ISI এর ডিজি পাকিস্তান চলে এলেন। সেখানে আনসারুল্লাহ বাংলার প্রধান জঙ্গি জসিমউদ্দিন রহমানির সঙ্গে বৈঠক করে চিকেন লেকে কিভাবে হামলা চালানো যায় তা নিয়ে ছক কষলেন। তারপরেই আমরা দেখলাম বঙ্গবন্ধুর 32 নম্বর ধানমন্ডির বাড়িকে ধূলিসাৎ করে দেওয়া হলো বুলডোজার দিয়ে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর আক্রমণ করা হচ্ছে, অভিনেত্রীদের থানায় ডেকে হেনস্থা করা হচ্ছে। তবে পাল্টা আওয়ামী লীগও এবার পথে নামছে, তারাও এবার একটা প্রতিরোধের রাস্তায় যাচ্ছে। কারণ কি বলছি, জল যখন মাথার উপর দিয়ে বইতে শুরু করে তখন আর কিছু করার থাকে না। ইটস এ ফ্যাক্ট। তখন আর কিচ্ছু করার থাকে না, এটাই হচ্ছে। এবং ওই যে মাহফুজ বলেছিল না, গৃহযুদ্ধের জন্য তৈরি হতে, পুরনো বন্দোবস্ত বিরুদ্ধে ওরা লড়াই করবে। এই জঙ্গিটা হিজবুতের সদস্য, তো ওর জঙ্গিবাদকে ঘুচিয়ে দেওয়া হবে। এবং এই যে সমন্বয়ক, সবকটা জঙ্গি, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত এরা, মস্তিষ্ক মধ্যে ঘৃণা, এদের মধ্যে আপনি কোথাও কোনো রকম সহাবস্থানের মনোভাব পাবেন। এই যে আপনার ধানমন্ডিতে শেখ মুজিবের বাড়ি যখন ভাঙা হলো, তখন পাকিস্তানের ফ্ল্যাগ, ISIS এর ফ্ল্যাগ উঠতে দেখা গেছে, উর্দুতে কথা বলতে শোনা গেছে। ডিফেন্স পাকিস্তান বলে ISI এর প্রক্সি সমাজ মাধ্যমে আছে, তারা বলছে কি 32 নম্বর ধানমন্ডিতেই ভারতের সঙ্গে হাত মিলিয়ে পাকিস্তান ভাঙার চক্রান্ত হয়েছিল। সেখানে কিছু উর্দু শব্দ শোনা গেছে। আসলে
বাংলাদেশে এখনো প্রায় 1.5 লাখের মতো উর্দুভাষী মানে বিহারি মুসলমান আছে, যারা মানে করাচিতে আছে। করাচিতে ওই MQM মুভমেন্ট হতো না, মুত্তাহিদি কোয়ামি মুভমেন্ট, আলতাফ হোসেন তার নেতা ছিল। এই বিহারি মুসলিমরা যারা উর্দু বা উর্দুতেই কথা বলে, তারা ঢাকায় গেটো মধ্যে আছে। তাদের ভীষণ রাগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিদের বিরুদ্ধে। তারা সেদিনকে গিয়েছিল এই ভাঙচুরের কাছে। যাই হোক, তাহলে সেনাবাহিনী নাকি বীর বিক্রমে যায় সেখানে, তখন ওখানে উপস্থিত ছাত্র জনতা বুয়া 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 এসব বলে, ভুয়ো 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 বলে, সেনাবাহিনী লেজ তুলিয়ে পালিয়ে যায়। এখানেই প্রশ্ন, বাংলাদেশের সেনাবাহিনী হাতে চুরি পরে বসে থাকে? এটাই আমার মতে বাস্তব। জানেন তো, বাংলাদেশের সেনাবাহিনী কোনদিন যুদ্ধ বিগ্রহে জড়ায়নি, সেভাবে ইনসার্জেন্সি মোকাবিলাও তারা করেনি। মুক্তিযুদ্ধে ভারতীয় সেনারা মুক্তিবাহিনীর গেরিলাদের ট্রেন করেছিল, তারা মুক্তিযুদ্ধে লড়েছিল ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে। আর সাবেক পাকিস্তানের যারা সেনা ছিল, যারা বাংলাদেশে ছিল, পূর্ব পাকিস্তানে কাজ করতেন, তারা ছিলেন। কিন্তু 71-এর মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের সৈন্যবাহিনীকে কোন রকম লড়াই সংঘর্ষের মধ্যে দিয়ে যেতে হয়, তাই তারা হাতে চুরি পরে বসে আছে। তাদের হাতে এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার, তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করছে। কিন্তু ছাত্র জনতা ভুয়ো 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 বলে চিৎকার করলো, সেনাবাহিনীর ল্যাজ তুলে ব্যারাকে ফিরে গেল। কিরকম অবাক লাগে না? ভারতীয় সেনাবাহিনীকে কেউ এসব বলতে সাহস পাবে? চোখে চোখ রেখে কথা বলতে সাহস পাবে? সেনাবাহিনী যখন রুট মার্চ করে কোনো জায়গাতে, তখন আমরা একই সঙ্গে আমাদের সেনাবাহিনীর জন্য গর্বিত হই এবং দুষ্কৃতীরা ভয়ে ঘরে ঢুকে যায়। এই সেনাবাহিনী অকুত ভয়ে আমাদের সঙ্গে থাকে, দেশবাসীর সঙ্গে। সীমান্তরক্ষী বাহিনী, সেনাবাহিনী, অনেক কিছু আছে। কোন ভারতীয় নাগরিক সেনাবাহিনীকে বলবার সাহস পাবে ভুয়ো 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 বা অন্যরকম কোন ডেরোগেটারি কমেন্টস? স্পর্ধাই দেখাবে না, কারণ তারা সেনাবাহিনীকে শ্রদ্ধা করে। বাংলাদেশের সেনাবাহিনী জনগণের বিশ্বাস, শ্রদ্ধা হারিয়েছে। তার কারণ আছে, ঐতিহাসিক কারণ। মুক্তিযুদ্ধের পরে তো দেশ স্বাধীন হলো, তারপর সেনাবাহিনী কি করলো? কু করলো, কু। দুজন রাষ্ট্রপতি সেনাবাহিনীর হাতে নিহত হয়েছিলেন। প্রথমজন শেখ মুজিবুর রহমান সপরিবারে 1975 সালের 15ই আগস্ট এই 32 নম্বর ধানমন্ডির বাড়িতে। আর 81 সালে 80 সালে জিয়াউর রহমান, তিনি তখন রাষ্ট্রপতি, চট্টগ্রাম সার্কিট হাউসে। জিয়াউর রহমান তখন ঘুমিয়েছিলেন, ওনার দলের কোন একটা বিষয় নিয়ে তিনি গিয়েছিলেন, তাকে হত্যা করে। তারপর তার মৃতদেহ নিয়ে গিয়ে চট্টগ্রামে একটা গ্রামের মধ্যে একটা জঙ্গলে সমাধিস্থ করা হয়। আর শেখ মুজিবুর রহমানের মৃতদেহ 32 নম্বর ধানমন্ডিতে সিঁড়ির উপর পড়েছিল। দুপুর বেলা সেনা কপ্টারে করে টুঙ্গি পাড়ায় তার পৈতৃক ভিটেতে গিয়ে তাকে কোনো রকমে মাটি দেওয়া হয়। পরে শেখ হাসিনা তার বাবার সমাধিকে রাষ্ট্রীয় মর্যাদায় গড়ে তোলেন। তাহলে বাংলাদেশের সেনাবাহিনী কু করতে অভ্যস্ত, গুম করতে অভ্যস্ত, নিরীহ মানুষদের অত্যাচার করতে অভ্যস্ত। এরা অনেক কু করে ক্ষমতা দখল করেছে। এরশাদ থেকে শুরু, তার আগেও হয়েছে, 11 হয়েছে, মঈনুদ্দিন ফখরুদ্দিন সব হয়েছে। জিয়াউর রহমান নিজে সেনাকর্তা ছিলেন। তাহলে বাংলাদেশের সেনাবাহিনী লড়াই করেনি শত্রুর সঙ্গে, ষড়যন্ত্র করেছে, ষড়যন্ত্র করে ক্ষমতা দখল করেছে এবং দুজন রাষ্ট্রপতিকে তারা খুন করেছে। তাদের মধ্যে একজন নিজেই সেনাকর্তা ছিলেন, কোর কমান্ডার ছিলেন মুক্তিযুদ্ধের সময়। এই হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর চরিত্র। পিছন থেকে খেলা, ব্যাকডোর পলিটিক্স। এখন সরাসরি তো সেনা ক্ষমতা দখল করলে বিশ্বের মধ্যে সমালোচনায় পড়তে হয়। পাকিস্তানে দেখছেন একটা পুতুল সরকার আছে, আসল ক্ষমতা কিন্তু ISI এবং রাওয়ালপিন্ডির সেনা সদরের হাতে। সেনা প্রধান আসিম মুনির যা বলেন শাহবাজ শরীফ শুনতে বাধ্য। এদিক ওদিক করলেই ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে, ঠিক যেটা ইমরান খানের সঙ্গে করেছিল তারা। ইউনূসের অন্তর্বর্তী সরকারকে সমর্থন করছে সেনা, চালিকা শক্তি সেনা। তাই সেনা প্রধান বারে বারে বুঝিয়ে দেন যে আসল ক্ষমতার কেন্দ্র হচ্ছে তিনি। প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে বলুন, যখন ইউনূস জাতিসংঘের অনুষ্ঠানে যোগ দিতে আমেরিকা গেলেন, তখনই সেনা প্রধান রয়টার্সকে সাক্ষাৎকার দিয়ে বলে দিলেন কবের মধ্যে নির্বাচন করতে হবে। আবার সেনা প্রধান প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে বললেন ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করতে হবে, ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করলেই মায়ানমার বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত থাকবে। তাহলে সেনারা বাংলাদেশে প্রভূত ক্ষমতার অধিকারী। বিশেষ করে
রাজনৈতিক নেতৃবৃন্দ যখন দুর্বল হয় তখন সেনা আরো ক্ষমতার অধিকারী হয়ে ওঠে। আর যেহেতু এই সেনা কখনো যুদ্ধ করেনি, এখন তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আইন শৃঙ্খলা রক্ষা করছে, তাই তারা হতবম্ব দ্বিধান্বিত, কি করবে, কোনো স্পষ্ট ইনস্ট্রাকশন নেই। সেই জন্য তাদেরকে ভুয়ো ভুয়ো স্লোগান শুনতে হয়েছে ছাত্র জনতার কাছ থেকে। এই যে কদিন আগে বিএনপির এক যুব নেতাকে সেনাবাহিনী তুলে নিয়ে গিয়ে খুন করেছে, বিএনপির নেতারা সেনাবাহিনীর দিকে আঙুল তুলতে পারছে না, তারা বলছে সাদা পোশাকের কয়েকজন লোক এসে তুলে নিয়ে গেছে। আবার বলছে আওয়ামী লীগের লোকজন তো এখনো আছে প্রশাসনের অন্দরে। সেনা যে গুম খুন করতে বাংলাদেশে অভ্যস্ত সেটা বাংলাদেশের মানুষ জানেন, কিন্তু সংবাদ মাধ্যমে নিয়ে কিছু বলে না। আর রাজনৈতিক নেতৃবৃন্দ কোনো এক অজ্ঞাত কারণে হয়তো ভয়ই সেনার এই দুর্বিনীত আচরণ নিয়ে রাতই পর্যন্ত কারেন না। এই যে খুব শুনেছিলাম আয়না ঘর, গুম ঘর, সেখানে নাকি গায়েব করে গুম করে দেওয়া হয়। ইউনুস তারা কমিশন করেছেন, 6 মাস তো হয়ে গেল। নোবেলের শান্তি পুরস্কার প্রাপক ইউনুস ডিজিএফআই বা সেনা সদরে গিয়ে সেই গুম ঘরের সন্ধান পেয়েছেন? পাননি, ঢুকতেই দিচ্ছে না সেনা। তাহলে স্বৈরাচারের প্রতীক 32 নম্বর ধানমন্ডি ভাঙা হচ্ছে, আওয়ামী লীগের নেতাদের বাড়ি সম্পত্তি ভেঙে ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মুখ খুললে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, অভিনেত্রীরা পর্যন্ত বাদ যাচ্ছেন না। কিন্তু সেনা যেখানে ওই কি আয়নাঘর বা গুমঘর করে রেখেছিল, যেটা নিয়ে ইউনুস বড় বড় কথা বলেছিলেন, তার অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না, ঢুকতেই পাচ্ছে না ইউনুস। নোবেলের শান্তি পুরস্কার পাওয়া, ভাবতে পারছেন কত বড় লোক সারা বিশ্বে ইউনুসের নামে জয়ধ্বনি করে যে বাংলাদেশকে রক্তে ভাসিয়ে দেওয়ার জন্য। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. আসলে ভয় পায় এই হতবীর্য লোকগুলো, সেনাকে ভয় পায়, কারণ সেনা লড়াই করতে পারে না ঠিক আছে, কিন্তু গুম খুন করতে একেবারে পারদর্শী। যখন তখন যাকে খুশি রাতের অন্ধকারে ভোরবেলা প্রকাশ্য দিবালোকে বাড়ি থেকে তুলে নিয়ে আসে বাবা মার সামনে, তারপর তার আর খোঁজ মেলে না, তারপরে অর্ধমৃত অবস্থায় ফেরত দেওয়া হয়, যা মরে যাওয়ারই সামিল। দীর্ঘদিন ধরে হয়েছে, হাসিনা জমানাতে হয়েছে, এখনো হচ্ছে। এখন সেনা আরো পাওয়ারফুল, তারা বুঝতে পেরেছে যে তারাই হচ্ছে আসল ক্ষমতার অধিষ্ঠা। বাংলাদেশের সেনাবাহিনী, আমি আগের প্রতিবেদনে বলেছিলাম যে রাষ্ট্রপুঞ্জের শান্তি বাহিনীতে সব থেকে বড় সংখ্যায় যায়, কারণ ডলার কামানোর সুযোগ, এবং রাষ্ট্রপুঞ্জের শান্তি বাহিনীতে যোগদান করার জন্য রীতিমতো লবিবাজি চলে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে, ধরাধরি উৎকোচ প্রদান সবকিছু হয়। হাসিনা একবার সতর্ক করেছিলেন সেনাবাহিনীকে, যারা অনির্বাচিত অগণতান্ত্রিক সরকারকে সমর্থন করছে তারা কিন্তু ভবিষ্যতে রাষ্ট্রপুঞ্জে শান্তি বাহিনীতে যোগদানের সুযোগ পাবেন না। সেনাবাহিনীকে সতর্ক করে দিয়েছিলেন সেনাবাহিনীর জওয়ান অফিসারদের, কারণ রাষ্ট্রপুঞ্জে শান্তি বাহিনীর সব থেকে বেশি সদস্য যায় বাংলাদেশ থেকে, এবং সেখানে যাওয়ার জন্য একেবারে হুড়োহুড়ি পড়ে যায়, কারণ নগদ নারায়ণের আকর্ষণ। তাহলে যে সেনা রাষ্ট্রপুঞ্জে শান্তি বাহিনীতে যায় সেই সেনা নিজের দেশে শান্তি রক্ষা করতে পারে না। সেই সেনাকে দেখে ছাত্ররা, জনতা বা জঙ্গিরা তাড়া করে, ভুয়ো ভুয়ো বলে স্লোগান দেয়, সেনাবাহিনীর ল্যাজ তুলে সেনা ব্যারাকে ফিরে যায়। এই হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর ক্ষমতা, কিন্তু সুযোগ সুবিধা কম পায় না, প্রচুর সুযোগ সুবিধা। এখন পাকিস্তানে তো একটা ফেল স্টেট, পিছিয়ে পড়া দেশ, 1000 পাকিস্তানি টাকায় 1 লিটার পেট্রোল পাওয়া যায়, কিন্তু পাকিস্তানের ব্যুরোক্র্যাট বলুন, পলিটিশিয়ান বলুন, সেনাকর্তা বলুন, সবারই বিদেশে দামি দামি অ্যাপার্টমেন্ট, বাংলো, বিদেশি গাড়ি, ব্যাংক ব্যালেন্স আছে। বাংলাদেশের সেনাকর্তারাও দেখবেন প্রত্যেকের কোথাও না কোথাও সম্পত্তি আছে, তারা খুব ক্রিম ডে লা ক্রিম অফ দ্য সোসাইটি, কিন্তু কার্যক্ষেত্রে ঠুটো জগন্নাথ। তারা একটা সামান্য বিক্ষোভ ঠেকাতে পারে না, হাত গুটিয়ে বসে থাকে, লেজ তুলে পালায়। এরাই আবার শান্তি বাহিনীতে যায়, রাষ্ট্রপুঞ্জের দেশে দেশে শান্তি বাহিনী যায় যখন শান্তির কাজে যায় বাংলাদেশ সেনা। আর নিজের দেশে যখন অশান্তির আগুন জ্বলছে, যখন খোদ ঢাকা শহরে ঐতিহাসিক 32 নম্বর ধানমন্ডি পুড়ে খাক হয়ে গেল, তখন সেনাবাহিনীকে দেখাই গেল না। শুধু ধানমন্ডি কি, সারা বাংলাদেশ জুড়ে যেটা হলো, তাণ্ডব হলো, কোথায়? সবকিছু মিটে যাওয়ার পর সেনাবাহিনী আসে। এক সেনাকর্তা কুমিল্লাতে মাইক নিয়ে বলছে, ইসকন জঙ্গি সংগঠন, ইসকনের কাজ বাংলাদেশে করতে দেওয়া যাবে না। ইসকন জঙ্গি সংগঠন পৃথিবীর কোন দেশ এটা মানবে না। স্বয়ং তুলসী গাবার্ড, আমেরিকার ইন্টেলিজেন্স ডিরেক্টর, প্র্যাকটিসিং হিন্দু, ইসকনের সদস্য।
আসলে হিজবুত তাহরির, আল কায়দা, আইসিস, মাইসিস, কত দিয়েছে না, লস্কর-ই তৈবা, এইসব ফান্ডামেন্টালিস্ট ইসলামিক সংগঠন সারা বিশ্ব এদেরকে ঘৃণা করে, ইসলামোফোবিয়ায় ভোগে। সঙ্গত কারণ আছে। জঙ্গি মানেই দেখবেন একটা বিশেষ ধর্মাবলম্বী, এটা সত্যি। কিন্তু ওই সমাজের মুক্তমনা অংশ কখনো জঙ্গিবাদের বিরুদ্ধে মুখ খোলে না, এটাই অবাক লাগে। এখনো বাংলাদেশের রাস্তায় হিজবুত তাহরির প্রকাশ্যে সভা সমিতি করছে, খিলাফত প্রতিষ্ঠার কথা বলছে, নিষিদ্ধ সংগঠন, পুলিশ থামাচ্ছে না, সেনাবাহিনীকে দেখা যায় না। পাকিস্তানে পর্যন্ত হিজবুত তাহরির নিষিদ্ধ। লেবানন, ইয়েমেন এবং ইউনাইটেড আরব এমিরেটস ছাড়া কোথাও হিজবুত তাহরিরের স্বীকৃতি নেই, সব জায়গায় নিষিদ্ধ। আর বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব হিজবুত তাহরিরের প্রতিষ্ঠাতা, প্রধান উপদেষ্টার মুখ্য সহকারী হিজবুত তাহরিরের সক্রিয় জঙ্গি। বাহ, চমৎকার। তাই নিজেদের পাপ ঢাকতে ইসকনের মতো যারা ভক্তিবাদ প্রচার করে তাদের গায়ে জঙ্গি তকমা লাগাচ্ছে ইউনূসের জঙ্গি সরকার। এবং অবাক হয়ে গেলাম আনন্দবাজার রিপোর্ট পড়ে, এক সেনাকর্তা মাইকে বলছে যে ইসকন জঙ্গি সমর্থক, ইসকন জঙ্গি সংগঠন। মানে সেনাবাহিনীর মধ্যে কতটা র্যাডিকালাইজেশন হয়েছে। ইসকনের নিরীহ ভক্তদের দিকে তারা বন্দুক তাক করে, কিন্তু 32 নম্বর ধানমন্ডিকে যখন জঙ্গি জিহাদিরা ভেঙে গুড়িয়ে দেয়, যখন যেখানে আইসিসের পতাকা ওড়ে, যখন সেখানে পাকিস্তানের ফ্ল্যাগ ওড়ে, তখন সেনা ল্যাজ গুটিয়ে ব্যারাকে পালিয়ে যায়। এই হচ্ছে বাংলাদেশ সেনার প্রকৃত চরিত্র। মেরুদণ্ড বলে কিচ্ছু নেই, শুধু ষড়যন্ত্র করেছে বাংলাদেশের সেনা। 53 বছরের স্বাধীনতা বাংলাদেশ পেয়েছে, তো রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে। দুজন রাষ্ট্রপতিকে সেনাবাহিনী খুন করেছে, এখনো তারা ক্ষমতা দখলের স্বপ্ন দেখে, কিন্তু সরাসরি পারে না, তো সেই জন্য ব্যাকডোরে নানা রকম খেলা খেলে। আচ্ছা, আপনার কি মনে হয় যে ধরেন কখনো কোনো অ্যাঙ্গেলে কোনোভাবে বাংলাদেশে যদি আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঘটে, প্রত্যাবর্তন বলতে বাংলাদেশে এখনো আওয়ামী লীগ আছে, সবাই হিডেন সিক খেলছে, মানে মোটামুটি নিজেদের অবস্থান থেকে নিশ্চুপ হয়ে আছে, পাশাপাশি যার যার বাড়িঘর থেকে পলায়নরত আছে অনেকেই, আবার অনেকে নিশ্চুপ হয়ে আছে। ইভেন এই আওয়ামী লীগটা প্রশাসন থেকে শুরু করে সব জায়গাতে কিন্তু আছে, সবাই চুপচাপ, কারণ পরিস্থিতিটা তাদের পক্ষে না। কখনো যদি আবার আওয়ামী লীগ প্রত্যাবর্তন করে বা শেখ হাসিনা প্রত্যাবর্তন করেন, মুহূর্তেই সারা বাংলাদেশের পরিস্থিতি কিন্তু বদলে যাবে, গৃহ যুদ্ধ লেগে যাবে। আওয়ামী লীগ কতটা শক্তিশালী অথবা কতটা ভয়ঙ্কর সেটা আবারও কিন্তু প্রমাণ হয়ে যাবে শেখ হাসিনা বাংলাদেশে আসলে। আর এই অভ্যুত্থানের যারা মাস্টার মাইন্ড অথবা মেটিকুলাস প্ল্যানার, সমন্বয়করা, এদের মধ্যে অনেকে ছাত্রলীগের সাথে কানেক্টেড ছিল, অনেকে বিভিন্নভাবে আওয়ামী লীগের সাথে কানেক্টেড ছিল। প্রত্যেকটা ব্যক্তির কঠিন সাজা দেবে শেখ হাসিনা, এমনকি তার বিভিন্ন অডিও বার্তা, নেতাদের বিভিন্ন পোস্ট থেকে এটা নিশ্চিত। এখন এই যে কথাগুলো আমি বললাম এতক্ষণ, এগুলাকে শুধু আমার কথা না ভাই, নিশ্চয়ই এটা সবাই ভাবে, বোঝে। ইভেন সবচেয়ে বেশি অনুধাবন করে আমাদের ছাত্র জনতা যারা আছেন, সমন্বয়করা যারা আছেন, তারা। গতকালকে ইউনূস সরকারের ডাকে একটা জাতীয় ঐকমত্য বৈঠক হয়ে গেছে। সেই বৈঠকের পর আপনার ছাত্রদের একটা বক্তব্য খুবই ভাইরাল, বিশেষ করে মুখ্য সংগঠক সার্জিস আলম। সার্জিসের একটা বক্তব্য হচ্ছে যে আপনার শেখ হাসিনা এবং তার দোসররা রাজপথের কোন সিঙ্গেল আন্দোলনকারীদের কাউকেই ক্ষমা করবে না এবং ছাড় দেবে না। এর আগেও বেশ কয়েকবার সার্জিস, হাসনাত আব্দুল্লাহ বারবার বলছিলেন যে আওয়ামী লীগ প্রত্যেককে ফাঁসিতে ঝুলাবে এবং তাদের পরিবার থেকে পরিবারবর্গ কাউকে কিন্তু আওয়ামী লীগ ছাড়বে না। এই কথাটা কিন্তু আসলে সবাই বিশ্বাস করে। তাহলে এই যে ভয়ঙ্কর একটা ভয় বা পরিস্থিতি, এটাকে মোকাবেলা করার জন্য কি করা যায়, সেখানে গতকালকে ছাত্ররা বৈঠকের মধ্যে তাদের যে দাবি ছিল, সংবিধান পরিবর্তন করতে হবে, যেন কোনোভাবেই আওয়ামী লীগ আর ফিরে আসতে না পারে, ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। নাম্বার 2, আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। ইভেন আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এগুলা ছিল তাদের দাবি দাওয়া। সার্জিস বলছেন যে শেখ হাসিনা এবং তার দোসররা কিন্তু কাউকে ছাড়বে না। সেই জায়গায় আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষ
কোনো নেগোসিয়েশনের চিহ্ন দেখতে চাই না। তিনি বলছেন যারা দোষী, যারা খুনি, যারা তাদের দোষর, তারা যেই দল মতেরই হোক না কেন। এখন কি বুঝাইছে? বেসিক্যালি এখানে সম্ভবত অন্য রাজনৈতিক দল কে হতে পারে, বিএনপি, জামাত, এই দুটো দলকে নিশ্চয়ই বোঝানো হয়েছে, এর মধ্যে কেউ না কেউ। আচ্ছা, তো যারাই এখানে বলা হচ্ছে এটার মধ্যে কানেক্টেড হয়ে যাবে তাদের শাস্তি হতে হবে। এই বিচারিক প্রক্রিয়ায় আমরা কোনো ধরনের হস্তক্ষেপ প্রত্যাশা করি না, এটা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে দিয়েছি। তো কেন স্পষ্ট করতে হচ্ছে? কারণ এই আন্দোলনে ওই যে বললাম না, যদি কখনো শেখ হাসিনা ফিরে আসে বিএনপি খুব বেশি বড় বিপদে পড়বে না, জামাত একটা বড় ধরনের ধাক্কা খাবে। তবে সবার চেয়ে সবচেয়ে বেশি ধাক্কা এই সমন্বয়করা বিভিন্ন জায়গায় যারা আছেন, ডক্টর ইউনূস, প্রত্যেককেই আসলে কিন্তু একটা কঠিন কি বলা হয় যে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। আর এই ভয় থেকেই ছাত্ররা চাচ্ছে এই দেশে আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধ করা হোক। ইভেন তারা বিএনপিকে কিন্তু ট্রাস্ট করছে না যে বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিচার হবে, এটার উপর তাদের শতভাগ আস্থা নেই। তারা মনে করছে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে আওয়ামী লীগ অনেকাংশে আবার আগের মতো শক্তিশালী হয়ে যাবে। আর যদি শক্তিশালী হয়, তারা যদি রাষ্ট্র ক্ষমতায় না থাকে, মানে ছাত্ররা, তখন তারা মাইন্ডকার চিপায় পড়ে যাবে। দ্যাটস ওয়াই তারা নিজেদের সেফটির জন্য হোক, নিজেদের ভবিষ্যতের জন্য হোক, তারা কিন্তু রাজনৈতিক দল গঠন করে মোটামুটি ক্ষমতার আশেপাশে থাকতে চায়, যেন তাদের একটা পাওয়ার, রাষ্ট্রীয় পাওয়ার তাদের হাতে থাকে। কারণ এই ইন্টারিম গভর্নমেন্টটা পড়ে গেলে, সরে গেলে, একটা নির্বাচন হয়ে গেলে, অন্য রাজনৈতিক দলগুলো যদি সেখানে ক্ষমতায় চলে যায়, এই ছাত্রদের কথা কেউ খেয়াল রাখবে না। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। আবার ছাত্ররাও যে পরিমাণ বাদানুবাদে জড়াই গেছে, বিশেষ করে এখন জামাতের সাথেও প্রকাশ্যে, বিএনপির সাথেও, তো সেই জায়গা থেকে বাংলাদেশের রাজনীতি এত উদার না যে কোথাও না কোথাও আলাদা কোনো এখানে ভাইব আমরা দেখতে পাবো। তারপর কি মনে হয় যে শেখ হাসিনাও বারবার বলছেন যে, বা ছাত্রলীগের নেতারাও বলছেন, কথা কি আসলে সত্য যে আওয়ামী লীগ যদি ফিরে আসে ছাত্ররা যা ভয় পাচ্ছে তাই ঘটবে নাকি? গাইজ, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে, সবাই সবার মন্তব্যগুলো এখানে প্রকাশ করতেছে। বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে মানে অনেক কথা হচ্ছে যে সেনাবাহিনীর ক্ষমতা দখল বা সেনাবাহিনীর অনেক বিষয়ে। দর্শক শ্রোতা, এই বিষয়টা নিয়ে কিন্তু মানে যারা কিনা তারা তাদের বক্তব্যগুলো দিয়ে আমাদের দেশটাকে বিভ্রান্তির মুখে ফেলতে চায়, তারাই কিন্তু এই বক্তব্যগুলো দেয় এবং সাধারণ মানুষরা এইসব শুনে বিভ্রান্তির মুখে পড়ে। গাইজ, এইসব কথায় আপনারা কান দিবেন না। সব বক্তব্যগুলো শুনে মানে এখানে কিন্তু একজন সে তার কথা দিয়ে সব কিছু বোঝানোর চেষ্টা করতেছে। আবার অনেকে আছে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা তাদের বক্তব্যের মাধ্যমে আমাদের দেশের মানে স্পষ্ট বা আমাদের দেশের সত্য নিউজগুলো সবার সামনে প্রকাশ করে। তাদেরও কিছু বক্তব্য আপনাদেরকে এখানে দেখিয়েছি। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।